আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা যে বিষয়টা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে গণিতের সূচনা। এখান থেকে আমরা শুরু করব। এটা একই সাথে নবম দশম শ্রেণীর জন্য সাধারণ গণিত এর প্রথম অধ্যায়। তাহলে আমরা যদি গণিতের সূচনা এটা সম্পর্কে আলোচনা করতে চাই বা গণিতের সূচনা কিভাবে হয়েছিল সেটা আমরা যদি জানতে চাই, তাহলে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেগুলো হলো যে গণিতের সূচনা বা একেবারে শুরুর দিকে বা গণিতের একেবারে ভিত্তি বা মূলটা আসলে কী সেটা আমাদেরকে জানতে হবে। তো গণিতের যেটা ভিত্তি সেটা হচ্ছে কি, গণিত মানে কি? গণিত মানে হচ্ছে গণনা, গণিত মানে হচ্ছে সংখ্যা। তাহলে কোথা থেকে আসে এই গণিত, কিসের থেকে এটার উৎপত্তি? তাহলে গণনার কাজ থেকেই নিশ্চয় শুরু গণিতের। তাহলে এটা একেবারে প্রাচীন যুগের হবে, তাই না? একেবারে যখন সূচনা লগ্ন, যখন মানব জাতির বৃদ্ধি হয়, সমৃদ্ধি হয়, সেই সময়কার, অর্থাৎ আজ থেকে হাজার হাজার বছর আগে গণিতের অর্থাৎ যে গণনা করার যে শুরুটা হয় সেটাই হচ্ছে আমাদের গণিতের সূচনা বলতে পারি সেখান থেকে। তো এটা কি একেবারে হচ্ছে কখন? একেবারে প্রাচীনকালে। তো এই প্রাচীনকালে মানুষ আসলে কিভাবে গণনা শুরু করে? প্রাচীনকালে মানুষ যেভাবে গণনা শুরু করে সেটা খুব বেশি অ্যাডভান্স না, এখনকার মতো এত বেশি উন্নত না। তাহলে কেমন ছিল তখনকার গণনা? তখন মানুষ খুব বেশি দূর পর্যন্ত গুনতে পারত না। তারা কেবল ১, ২ এতটুকুই তেই তারা সীমাবদ্ধ ছিল গণনার দিক থেকে। তারা ১, ২ এতটুকুই তারা হিসাব রাখতে পারত, এর বেশি তারা হিসাব রাখতে পারত না একেবারে প্রথম দিককার। তো এটা আমরা এভাবে বলতে পারি যে প্রাচীনকালের মানুষ ঠিক শিশুদের মতো, অর্থাৎ আমাদের সময়কার যে সকল শিশুরা ২-৩ বছর, ১-২ বছর এরকম যে শিশুরা থাকে তারা যেরকম করে গণনা করে স্বাভাবিকভাবে, তো তখনকার মানুষ, প্রাচীনকালের মানুষ ঠিক সেইভাবে গণনা করত। অর্থাৎ ১-২ এর বেশি তারা গণনা করতে পারত না। কিন্তু আস্তে আস্তে তাদের কি হয়, তাদের সব কিছুর প্রসার হতে থাকে, বাড়তে থাকে। তো সেই ক্ষেত্রে তো হিসাব রাখার দরকার, তাই না? তো তারা যখন এরকম হিসাব রাখার দরকার হয় তখন তারা কি করে, তারা নুড়ি পাথরের মাধ্যমে তারা হিসেব রাখে যে আমার কাছে এতগুলা মেষ আছে বা গরু আছে, ছাগল আছে, যাই হোক ভেড়া আছে, এনিথিং। তো যতগুলো আছে ততগুলা পাথর তারা রাখতো এবং সেই হিসেবে তারা হিসেব করত যে এতগুলো পাথর এখানে আছে, তো এতগুলো মহিষ বা এতগুলো ষাঁড় বা যাই হোক এতগুলো পশু আমার কাছে আছে। তো এইভাবে তারা সংখ্যাকে অর্থাৎ গণনার কাজটাকে মোটামুটিভাবে চালিয়ে নিত। কিন্তু এক সময় আসে যখন কি করার দরকার হয়, যখন এগুলোকে লিখে প্রকাশ করার দরকার হয়, তখন তারা কি করে, তারা একেবারে কি এই যে আমরা এখন যেভাবে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এইভাবে আমরা যে অঙ্কগুলো লিখি, এই অঙ্কগুলোর মাধ্যমে যে সকল সংখ্যা আমরা প্রকাশ করতে পারি, তখন তো এই ধরনের সংখ্যা ছিল না, তাই না? তো তখন মানুষ কিসের মাধ্যমে আসলে এই গণনার কাজটাকে করে এসেছে? মানুষ তখন কিসের সাহায্যে এই গণনাটা করে এসছে? তখন মানুষ যেভাবে এটা করতো সেটা হচ্ছে তারা বিভিন্ন রকম চিত্রের মাধ্যমে তারা অঙ্কটাকে প্রকাশ করতো বা সংখ্যাটাকে তারা প্রকাশ করতো। তো যখন এরকম লিখে রাখার দরকার হয় তখন তারা কী করতো, তারা পাথরে লিখতো বা বিভিন্ন পাতা, ছাল, বাকল এইসবে তারা লিখে সংখ্যাটাকে কী করতো, সংরক্ষণ করে রাখতো। এবং তখনকার সংখ্যা যেটা বললাম যে কোনো কিছু চিত্রের মাধ্যমে তারা সংখ্যাটা প্রকাশ করতো। আর আস্তে আস্তে যখন রেভলিউশন হতে থাকে, অনেক কিছু উন্নত হতে থাকে কিংবা আরও
প্রসার ঘটতে থাকে তাদের সভ্যতার, তখন তো এত ছোট বা এত কম জিনিসে বা এত কম ধারণার ভেতরে সীমাবদ্ধ থাকলে হবে না। তাদের আরও বেশি সংখ্যার প্রয়োজন, তাদের আরও বেশি গণনার জন্য অঙ্কের প্রয়োজন বা কোনো কিছুর একটা প্রয়োজন, তাই না? সো এই যে গণনার জন্য তাদের তখন অনেক কিছু প্রয়োজন হতে থাকে, তখন আস্তে আস্তে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির আবিষ্কার হতে থাকে। তো এরকম বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির আবিষ্কৃত হয় এবং দেখা যায় যে এর ভিত্তি অনেক ধরনের ভিত্তির অনেক টাইপের সংখ্যা পদ্ধতি আস্তে আস্তে চালু হতে থাকে, আবিষ্কৃত হতে থাকে। এবং আমরা এখন যে সংখ্যা পদ্ধতিতে আমাদের সংখ্যাগুলোকে প্রকাশ করি সেটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি? দশমিক বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 10 ভিত্তিক বলতে কি বোঝায়? যে এই সংখ্যা পদ্ধতির ভিত কত? এই সংখ্যা পদ্ধতির ভিত হচ্ছে 10। ভিত বা ভিত্তি বলতে কি বোঝায় আসলে? ভিত বা ভিত্তি বলতে বোঝায় যে ওই সংখ্যায় আমরা বলি যেটা, সেটা আমরা অঙ্ক দ্বারা ডিনোট করি, অঙ্ক দ্বারা আমরা বলে থাকি যে ওই সংখ্যাটাকে প্রকাশ করতে গেলে আমাদের 10টা অঙ্কের প্রয়োজন হয়, এই জন্য এর ভিত হচ্ছে 10। আর আমরা আরও কিছু সংখ্যা পদ্ধতির সাথে পরিচয় হয়েছি কিংবা সামনে হব, সেগুলো হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটাকে বলা হয় বাইনারি বা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এরকম করে আছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আছে, 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আছে। কিন্তু এখন আমরা যেই সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা যেটা সচরাচর ব্যবহার করি, দৈনন্দিন জীবনে যেটা ব্যবহার করি, যেটার ব্যবহার সব থেকে বেশি আর কি বর্তমান ওয়ার্ল্ডে, অর্থাৎ মানুষের দ্বারা ব্যবহার বেশি। তো এই যে মানুষ বর্তমানে যেই সংখ্যা পদ্ধতিতে সব থেকে বেশি ব্যবহার করে সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এর অঙ্ক সংখ্যা হচ্ছে 10, অর্থাৎ এই যে 10টা অঙ্ক দিয়ে আমরা যে কোনো ধরনের সংখ্যা প্রকাশ করতে পারি এবং যেই সংখ্যাটাই আমরা প্রকাশ করি সেই সংখ্যার ভিতরে এই 10টা অঙ্ক ব্যবহৃত হয়ে থাকে। 10টার কোনোটা ব্যবহৃত হয়ে থাকবে, এর বাইরে কিন্তু কোনো অঙ্ক সেখানে ব্যবহার হবে না। শুধুমাত্র এই 10টা অঙ্কের ভিতরে সেটা সীমাবদ্ধ থাকবে এবং তখনই আমরা সেটাকে বলবো যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি। তো আমরা প্রথম অধ্যায়টা, যেহেতু আমরা বাস্তব সংখ্যা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা বাস্তব সংখ্যা নিয়ে দেখব যে বাস্তব সংখ্যা আসলে কি, বাস্তব সংখ্যা কাকে বলে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো বাস্তব সংখ্যা দ্বারা কি বোঝাচ্ছে? যে এখানে কিন্তু অবাস্তব সংখ্যারও কি উপস্থিতি রয়েছে, তাই না? অবাস্তব সংখ্যারও উপস্থিতি রয়েছে। তো বাস্তব সংখ্যা বলতে কি? যেগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগে বা বাস্তব জীবনে যে সংখ্যাগুলোর আমরা দেখা পাই কিংবা ব্যবহৃত হয় আমাদের দৈনন্দিন জীবনে, বাস্তব জীবনে যেগুলো চলে আসে, সেগুলোই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তাহলে কি অবাস্তব সংখ্যা বলে কিছু আছে না? অবশ্যই আছে। অবাস্তব সংখ্যা বলেও একটা সংখ্যা পদ্ধতি আছে, বা এই নাম্বারের ওয়ার্ল্ডে বা সংখ্যার জগতে বাস্তব সংখ্যা ছাড়াও অবাস্তব সংখ্যাও নিশ্চয় আছে। কিন্তু এটাকে আমরা হাই স্কুল গ্রেডে আলোচনা করব না, আমরা আরেকটু উপরে গিয়ে, অর্থাৎ আমরা যখন ইন্টারমিডিয়েট লেভেলে যাব তখন আমরা এটাকে বিস্তারিতভাবে আমাদের আলোচনা করতে হবে। তো আমরা এখন প্রথমেই আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব, তাই না? বাস্তব সংখ্যা। তাহলে কি এই বাস্তব সংখ্যা? এই যে বললাম যে আমাদের বাস্তব জীবনে যে সকল সংখ্যা সব থেকে বেশি প্রয়োজন হয় বা বাস্তব জীবনে যেগুলো কাজে লাগে সেটাই হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাটা এর ভেতরে তাহলে আসলে কি আছে? বাস্তব সংখ্যার ভিতরে আমরা যদি ভাগ করি যে বাস্তব সংখ্যার ভিতরে যত ওয়ার্ল্ড আছে, বাস্তব ওয়ার্ল্ডে বা রিয়েল ওয়ার্ল্ডে যত সংখ্যা আছে, সকল সংখ্যাগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 2টা ভাগে ভাগ করতে পারি বাস্তব সংখ্যাকে। তো সকল সংখ্যাগুলোকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলদ সংখ্যা
আর আরেকটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কি আর অমূলদ সংখ্যাই বা কি, এটা নিয়ে আমরা এখন যদি একটু দেখি, অল্প সময়ের ভিতরে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি যে কোনটা মূলদ সংখ্যা এবং কোনটা অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কোনগুলা? যে সংখ্যাগুলা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। ভগ্নাংশ আকার বলতে কি, এই যে এটা হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, আমরা পূর্ণ সংখ্যা বা বাস্তব সংখ্যা ধরি হচ্ছে পি কিউ। এই দুইটা যদি সংখ্যা হয়, তাই না, যে কোনো সংখ্যা হতে পারে পি কিউ, তাহলে আমাদের মূলদ সংখ্যা কেমন হবে? পি বাই কিউ, কিংবা হতে পারে কিউ বাই পি, যে কোনো কিছু হতে পারে। তো পি কিউ যখন বাস্তব সংখ্যা হবে, অর্থাৎ এগুলো যখন কোনো পূর্ণ সংখ্যা হবে, যে কোনো পূর্ণ সংখ্যা হবে, তখন এটাকে যদি আমরা এই রকম ভগ্নাংশ আকারে যদি আমরা প্রকাশ করতে পারি, তাহলে আমাদের এটাই হবে হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে? তাহলে মূলদ সংখ্যা কি কি হতে পারে? এই যে বললাম ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। তাহলে ভগ্নাংশ আকারে পি বাই কিউ একটা ভগ্নাংশ, কিউ বাই পি আরেকটা ভগ্নাংশ, অর্থাৎ এখানে পি এবং কিউ এর জায়গায় যে কোনো ধরনের অঙ্ক বা সংখ্যা কিন্তু হতে পারে। তো এখানে যখন পি বাই কিউ আছে, আমরা ধরি এটা কি, এটা হচ্ছে আমরা ধরি প্রকৃত ভগ্নাংশ। পি বাই কিউ যদি প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে কিউ বাই পি অবশ্যই কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ হবে। অপ্রকৃত ভগ্নাংশ। আর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা রূপ আছে কি, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো যে কোনো ধরনের ভগ্নাংশ হলেই সেটাকে আমরা বলতে পারি মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যার সবথেকে বেস্ট একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে সকল পূর্ণবর্গ সংখ্যাই কি মূলদ সংখ্যা। সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলই হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে? তো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, যদি আমরা বর্গমূলের ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, তাহলে এগুলো কেমন হতে পারে? পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলও হতে পারে, আবার হচ্ছে যখন পাওয়ার 3 হবে, সেটাকে যদি আমরা √3 পাওয়ার করি, তাহলে সেখানে আমরা যে সংখ্যাগুলো পাবো সেগুলো, তো এগুলো এখন জানার দরকার নেই। তো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা আর কি হতে পারে? অর্থাৎ এটার মানে কি? এটার মানে হচ্ছে দশমিক সংখ্যা হবে, তাই না? দশমিক সংখ্যা হতে পারে, কিন্তু দশমিকের সংখ্যা হতে পারে, কিন্তু দশমিকের পর কি হবে? দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকবে। ঠিক আছে? নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকবে। যেমন হতে পারে তোমার 1.12, এটা হতে পারে, কিংবা যে কোনো সংখ্যা, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা, একটা লিমিটেড সংখ্যা থাকবে। অর্থাৎ এরকম সংখ্যা আনলিমিটেড যেই যাবে এমন কিন্তু না। তোমরা ক্যালকুলেটরে মাঝে মধ্যে খেয়াল করবে যে মাঝে মধ্যে দশমিক চলে আসে এবং দশমিকের পরে অসংখ্য সংখ্যা কিন্তু সেখানে উপস্থিত থাকে। তো কখন থাকে উপস্থিত? যখন কোনো সংখ্যার পূর্ণবর্গ না হয় এবং সেটাকে যখন বর্গমূল করা হয়, তখন কি হবে? তখন দশমিকের পর অগণিত সংখ্যা কিন্তু সেখানে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে হবে সেটা কি? মূলদ সংখ্যা সেটা হবে না, তাই না? তাহলে নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে মূলদ সংখ্যা হওয়ার জন্য। আচ্ছা, মূলদ সংখ্যা হওয়ার জন্য নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে,
অথবা কি হতে পারে, অথবা পৌনঃপুনিক হতে পারে। মানে কি, মানে হচ্ছে রিপিটেশন, ঠিক আছে। অর্থাৎ একই সংখ্যা বারবার থাকবে, যেরকম 1 2 2 2 এরকম করে শুধু 2 থাকবে। অর্থাৎ একই সংখ্যা যখন বারবার বারবার করে রিপিট হবে তখনও এটাকে আমরা মূলদ সংখ্যা হিসেবে বলবো। তাহলে একটু দরকার আমাদের মূলদ সংখ্যা বলতে কি, মূলদ সংখ্যা যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। ভগ্নাংশ আকারে কি, পি বাই কিউ, পি অথবা কিউ যদি, পি এবং কিউ যদি কোনো সংখ্যা বা অঙ্ক হয় তাহলে সেটাকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি কিংবা কিউ বাই পি আকারে প্রকাশ করতে পারি, সেক্ষেত্রে সেই সকল সংখ্যা হবে হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু এখানে যে সংখ্যাগুলো পূর্ণবর্গ না, সেগুলোকে যদি আমরা বর্গমূল করি তাহলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা বলতে কি, এই সবগুলার বিপরীত হচ্ছে অমূলদ সংখ্যা। এই যে যেগুলো বললাম সেইগুলো ছাড়া যা আছে সবগুলাই হচ্ছে অমূলদ সংখ্যা, অর্থাৎ বিপরীত যেগুলা সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার এক কথায় কি, এই দশমিকের পর পর অসংখ্য সংখ্যা থাকবে, ঠিক আছে, অসংখ্য সংখ্যা থাকবে, কিন্তু এগুলার কোনো পৌনঃপুনিক থাকবে না। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা দশমিকের সংখ্যার পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে কি হবে, সেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, তাই না? আমরা পারি যে কীভাবে ভগ্নাংশতে প্রকাশ করতে হয় দশমিক থেকে। তাহলে সেটা হবে হচ্ছে মূলদ সংখ্যা। আবার যদি দশমিকের পর কোনো সংখ্যার পর থেকে সেই সংখ্যা বারবার করে রিপিট হচ্ছে এবং একই সংখ্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেটাকেও কিন্তু ভগ্নাংশে রূপান্তর করতে পারি এবং এই কারণে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হচ্ছে কি, মূলদ সংখ্যার বিপরীত। তার মানে এটা হচ্ছে কি হবে না, এটা কোনো ভগ্নাংশে প্রকাশ করা যাবে না, কোনো ভগ্নাংশ হবে না। তারপরে এটা পূর্ণবর্গ ছাড়া অন্যান্য যত সংখ্যা আছে সেই সংখ্যার বর্গমূল হবে, যা দশমিকের পর অগণিত সংখ্যা, যার কোনো ঠিক ঠিকানা নাই, শেষ নাই। তো এই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার বিস্তারিত ডেফিনেশন। তো এই মূলদ সংখ্যার ভিতরে আরও কয়েকটা ক্যাটাগরিতে আমরা সংখ্যাগুলোকে ভাগ করতে পারি এবং অমূলদ সংখ্যাকে তো আর ভাগ করার দরকার নাই, এটা অমূলদই। তো আমরা এটা করব, মূলদ সংখ্যার শ্রেণী বিভাগগুলো দেখব বা ভাগগুলো দেখব, যে মূলদ সংখ্যাগুলোকে আরও কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি।